নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের 53তম অংশ। তবু বলতে বাধ্য হচ্ছি, ওখানকার ঘরকন্না তখন ভারী সুবিধার ছিল। রোজ সকালে একজন লোক গরম কোট, মাংকি ক্যাপ পরে ঠেলা সাইকেল বোঝাই রসদ নিয়ে গেটের কাছে হাঁক দিত, মিটওয়ালা। এমন অভিনব ডাক শুনে দোতলার বারান্দা থেকে দেখলাম রমেনের দক্ষ গৃহিণী লোকটির কাছ থেকে 1.5 টাকা সেরে তাজা পোনা মাছ, মটন কিনল। ওইভাবে ঘরে বসে ফল, তরকারি, রুটি, মাখন ইত্যাদি কেনা যেত। সে তরকারি দেখবার মতো, দামও খুব সুবিধার। বিকেলের জলখাবার করার হাঙ্গামাত করতে হতো না। চওড়া ফুটপাতে ও তার পার্শ্ববর্তী চালাঘরের মতো দোকানে উৎকৃষ্ট দই বড়া, আলুর চাট, পাকোড়া, ছোলে ইত্যাদি তখন পর্যন্ত আমার অজানা, যদিও ঝালের চোটে আমার একটু উপভোগ্য নয়। নানা রকম খাদ্য কিনে লোকে নিশ্চিন্ত মনে ও অপ্রত্যাশিতভাবে বন্ধুবান্ধবদের বাড়িতে হানা দিত। মোট কথা, সেই প্রথমবার থেকেই দ্বিজেন মট্টুর বাড়িতে বড় সুখে দিন কাটিয়েছিলাম। এবং এরপরে রেডিওর কাজে যতবার দিল্লি যেতে হয়েছিল, দ্বিজেনবাবুর বাড়িটাকে নিজের বাড়ির মতো ব্যবহার করেছি। হয়তো ওদের নানা অসুবিধা করেছি, কিন্তু সৌজন্যের জন্য তারা কখনো কিছু বলেননি, সর্বদা সমান আদর করেছেন। সে আস্তানা 5 নম্বর হনুমান রোড থেকে উঠে গিয়ে আমার মনে বাসা বেঁধে আছে। এসবের থেকে বোঝাই যাচ্ছে যে দিল্লির জীবনযাত্রা আমি খুবই উপভোগ করতাম, তবে স্থায়ীভাবে বাস করতে রাজি ছিলাম না। এসব কথা পরে প্রকাশ্য। মিটিং সেরে তার বিফলতার জন্য মনে একটা অতৃপ্তি নিয়ে থলি বোঝায় নান খাটাই, হালুয়া সোহন, ফল ইত্যাদি নিয়ে সেবার ফিরে এসেছিলাম। মনে আছে, হ্যান্ডিক্রাফটসের দোকান থেকে শান্তিনিকেতনের নতুন বাড়ির জন্য হাতে বোনা সুন্দর ছাপা বেড কভার, পর্দার কাপড়, কুশন কভার ইত্যাদি এনেছিলাম। তার জন্যে কিছু জীর্ণ অবস্থায় ব্যবহার করি। তখনও স্বাধীনতার নতুন নতুন গন্ধটি লেগেছিল। নিউ দিল্লির পথে ঘাটে অনেক জায়গায় একটা নির্মীয়মান অসম্পূর্ণ চেহারা ছিল। সেখানে চালাঘরে নানা রকম সুদৃশ্য গেরস্থালির জিনিসপত্র, মোড়া, পাপোশ, টুকরি, ঝোলাঝুলি, বাতিদান, বাজার, ব্যাগ, চটি ইত্যাদি আশ্চর্য রকম কম দামে পাওয়া যেত। সস্তা চটিগুলি অবশ্যই টিকত না, কিন্তু অন্য জিনিস বছরের পর বছর কাজে দিত। এসব ব্যবসা যারা করতেন তাদের অধিকাংশকে পশ্চিম পাঞ্জাব, সিন্ধু দেশ ইত্যাদি নবনির্মিত পশ্চিম পাকিস্তান থেকে উদ্বাস্তু বলে মনে হয়েছিল। এরা সরকারি সাহায্যের আশায় পুনর্বাসন উপনিবেশে বাস করতেন না। নিজেরা কাঠ, চাটাই ইত্যাদি দিয়ে একটা করে চালাঘর বানিয়ে উদয়স্ত ওইসব হাতে জিনিস তৈরি বানিয়ে পথের ধারে বিক্রি করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করতেন। সরকারি সাহায্য কিছু পেতেন কিনা জানি না। এরপর বারংবার দিল্লি যেতে হয়েছে। প্রতিবারই এদের অবস্থার উন্নতি লক্ষ্য করেছি। মোটা মোটা আটার রুটি, একটু চাটনি দিয়ে এদের প্রধান আহার বলে শুনেছিলাম। এদের সঙ্গে আমাদের দেশের দুর্বল দেহ, ম্লানমুখী, নিরুৎসাহ, নিরুদ্যম উদ্বাস্তুদের সরকারের উপর একান্ত নির্ভরের কথা মনে করে মনটা বিষণ্ণ হয়ে উঠত। ভাবতাম, আমাদের দেশের লোকদের শাক, ভাত, কুচো মাছ আহারি কি এর জন্য দায়ী? এরাই আমাদের আপনজন। এরা অসৎ নন, নির্বুদ্ধি নন। তবু কেন এত অসহায় এবং অলস? দেশ বিভাগের পর 35 বছরের বেশি কেটে গেছে, তবু আমাদের উদ্বাস্তু সমস্যা ঘুচল না কিসের জন্য? সে যাগ্যে, এসব দুঃখের কথা বলে পাতা ভরানো আমার উদ্দেশ্য নয়। আমি বলি কি, উদ্বাস্তু আবার কাকে বলে? এরা আমাদেরই স্বদেশবাসী। আমাদের দেশই ওদের দেশ। ওদের মাতৃভাষা বাংলা। ওরা আবার উদ্বাস্তু নাম নেবেন কেন? আমার মায়ের পূর্বপুরুষরা ফরিদপুরে থাকতেন। আমার ঠাকুরদা পর্যন্ত বাপ পিতামহর বাসস্থান ছিল ময়মনসিংহ। তফাৎ শুধু এরা রাজনীতির বলি হয়েছেন। এরা আমাদের ঘরের লোক বই তো নয়। আর কতদিন উদ্বাস্তু বলে আলাদা করে রাখবো? দিল্লিতে হুমায়ুন কবিরকে দেখে আমার মনে হতে লাগলো, জীবনটাকে কি নষ্ট করে ফেলছি। মনে মনে যে কাজের জন্য নিজেকে তৈরি করেছি সে কি আর করা হবে না? ভারী একটা অসন্তোষ আমাদের পেয়ে বসেছিল ওই সময়। সুখের সংসার আমার, ভালো প্র্যাকটিস স্বামীর, ছেলে মেয়ে ভালোভাবে বড় হচ্ছিল, কোনো রকম সমস্যা দেখা দেয়নি। তবু ওই আমার প্রথম দিল্লি যাওয়ার আগে থেকেই মাঝে মাঝে মনটা নিরুৎসাহিত হয়ে পড়ত। সুখী হবার সব উপকরণ পেয়েও
খুব সুখী হতে পারছিলাম না। অহেতুক অসন্তোষের কারণও নিজেই খুঁজে পেতাম না। তা বলবো কাকে? অবশ্যই একেবারেই অহেতুক বললে ভুল হবে। আমার আধখানা আমি দিনরাত আমাকে নীরবে গঞ্জনা দিত। কেন বৃথা সময় নষ্ট করছি? সমবয়সীরা যখন অবসর নেবার কথা ভাবছিলেন, তখনও আমার সামনে অকর্ষিত ভূমি ধুধু করত। মনে মনে মরে যেতাম। ভাবতাম, সেই অন্য আমিটা কারো মেয়ে নয়, বোন নয়, স্ত্রী নয়, মা নয়, বন্ধু নয়, নিজেকে ছাড়া আর কারো বাইরে সাহায্যকারীও নয়। সুখের বিষয়, তার সেই অন্তর্বাসী অদৃশ্য সত্তাটি তাকে এক মুহূর্তের জন্যে এসব কথা ভাবতে দিত না। অনেকে একটি যুগান্তকারী রচনা লিখে ঝপ করে রাতারাতি সাফল্যের সোপানের 3 ভাগে উঠে যায়। আমি এক পা করে এগোচ্ছিলাম। বলেছি তো, গিরিজা ভট্টাচার্যের মতো শুভাকাঙ্ক্ষী বন্ধুও সুশোভন সরকারকে বলেছিলেন, ভদ্রমহিলাকে এভাবে কাগজ নষ্ট করতে বারণ করো। প্রিয় বন্ধু সুনীল সরকার আমাকেই বলেছিলেন, এগুলো সাহিত্য নয়, সাহিত্য নিয়ে আর কি। নীরেন রায় বলেছিলেন, লি নিউটাংয়ের মতো লিখতে না পারলে কলম ছাড়ো। এসবের কোনো উত্তর হয় না। আমার মনের মুকুরে যাকে দেখি, তার আত্মপ্রত্যয় এতে বিঘ্নিত হয় না। কমলের আয় পরীক্ষার 1 মাস আগে সে বলেছিল, এই একটা মাস শান্তিনিকেতনে গিয়ে পড়াশোনা করতে ইচ্ছে করছে। তাই গেলাম। আমার স্নেহময়ী সুদক্ষা ননদের হাতে সংসার দিয়ে গেলাম দুজনে। সে পড়তো, আমি ছুটি উপভোগ করতাম। শিল্পী প্রশান্ত রায় ছিলেন এখনকার চেয়ে অনেক বেশি কোমল, সুকুমার এক শান্তিদেব ঘোষ ছিলেন, আরও অনেকে ছিলেন। সময় মন্দ কাটত না। বাড়ির বন্ধ দরজার তালা খুলেই দেখলাম 5 সপ্তাহ আগে পৌষ মেলার কেনা চন্দ্রমল্লিকা ফুলগুলি মাটির ফুলদানিতে প্রায় নির্জল অবস্থায় তখনও তেমনি জ্বলজ্বল করছে। আমার মনটা অনেকখানি ভালো হয়ে গেল।